ওয়েলকাম টু এস জে মানুষ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। বর্তমানে যে পরিস্থিতি চলছে, ধর্ম রাজনীতি বা রাজনীতির ধর্ম, যা আপনারা বলেন, তো সেটি নিয়ে কয়েকটি কথা বা কয়েকটি প্রসঙ্গ, কয়েকটি বিষয় আমরা আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব সেটি হলো পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক তথা তথাকথিত বাঙালি, মোট কথা, যারা বিভিন্ন রাজ্যে শ্রমিক আকারে বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে খাটতে গিয়েছে, বা কেউ হয়তো চিকিৎসার কাজে গিয়েছে, বা ব্যবসার কাজে, বা অন্যান্য কাজে হয়তো যারা গিয়েছে, তারা বিভিন্নভাবে যে হেনস্থার শিকার হয়েছে বা হচ্ছে বা ভবিষ্যতেও হবে। তো এই যে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে মোট কথা, এবং সারা রাজ্য তথা সারা দেশ যে ধর্ম রাজনীতি বা রাজনীতির ধর্ম, যাই বলেন আপনারা, এই যে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, এবং বিশেষজ্ঞরা, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে, তারা আরো ভালোভাবে বলতে পারবে যে পোলারাইজেশন ইন পলিটিক্স, অর্থাৎ মেরুকরণের রাজনীতি, যেটা হয়তো প্রচ্ছন্ন ছিল, সেটি প্রকট রূপ ধারণ করেছে। কেন এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার প্রয়োজন মনে হলো আমার, পার্সোনালি আমার মনে হলো কেন যে হ্যাঁ, এটি নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কেন বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কেন এই বিষয়টি আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো। রাজনৈতিক ঘটনা প্রবাহ, নতুন নতুন ঘটনা প্রবাহে চাপা পড়ে যাচ্ছে যে আসলে এখনকার দিনের পলিটিক্সটা বা এখনকার দিনের রাজনীতিটা ধর্ম রাজনীতি। ধর্ম নিয়ে মাতামাতি করে উঠলাম আমরা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সিক, যাই হোক, মেজরিটি হিন্দু, সনাতনী, এবং একদিকে মুসলিম সম্প্রদায়। দুই সম্প্রদায় যেন এক প্রকট মেরুকরণের রাজনীতির শিকার আমরা হয়ে গেছি। এক পক্ষ হিন্দুত্ব সনাতনীদের সাথে রয়েছে, এক পক্ষ সংখ্যালঘু সংখ্যালঘু বলে যে মুসলিম, সেই মুসলিমদের সাথে রয়েছে। তো সমস্যার গভীরে আমরা যাব, তেমন বিশেষ করে আজকে পরিযায়ী শ্রমিক এবং বাংলাভাষী যে সমস্ত মুসলিম সারা দেশে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তারা তাদের কাজকর্মে বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং আমরা জানি যে এসআইআর চালু হওয়ার ঠিক পূর্ব থেকে, মানে আগে থেকেই, যে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু বাংলাদেশি সন্দেহে বিভিন্ন মুসলিম, বাংলাভাষী মুসলিম বিশেষ করে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হয়। এবং অনেক, আমরা জানি যে এসআইআর চালু হওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর বাংলাদেশি মুসলিম সত্যি কিন্তু ছিল, না থাকা নয়, তারা কিন্তু অলরেডি সীমান্ত পেরিয়ে ওপারে গিয়েছে। তো যাই হোক, এই যে বাতাবরণটা তৈরি হলো, তো সেটির গভীরে যাওয়ার চেষ্টা করব। উপর উপর ভাষা ভাষা আলোচনা নয়, আমার দৃষ্টিভঙ্গিতে যা মনে হয়েছে যে এই বিষয়গুলি অবশ্যই টাচ করা দরকার। কেউ বা বলছে, কেউ বা বলছে না, কেউ বা বলতে গিয়ে এক পেশে বলছে। আমি চেষ্টা করব এখানে সমস্তটাই গভীরে যাওয়ার, যে সমস্যাটা ঠিক কোথায়, কেন, কখন, কিভাবে এই জিনিসটা শুরু হলো। এগুলো তো ছিল না, হঠাৎ করে শুরু হলো। হ্যাঁ, আপনারা বলতে পারেন বিজেপি আরএসএস সরকার চালাচ্ছে, সেন্ট্রালে বিজেপি রয়েছে, আরএসএস এর কথা শুনে দেশ চালাচ্ছে, মনুসংহিতায় তারা বিশ্বাসী, সংবিধান ধ্বংস করতে চলেছে বিজেপি, তার জন্য এরকমটা শুরু হয়ে গেছে। অর্থাৎ বিজেপির যে অসহিষ্ণু রাজনীতি, তার জন্য এরকমটা হচ্ছে না। এত সরলীকরণ ব্যাপার নয়, নিশ্চয়ই এর পেছনে একটা গভীর কারণ রয়েছে, বা অনেক ঘটনা প্রবাহ রয়েছে, যেগুলো কিন্তু এরকম বাতাবরণে আমাদের হিন্দু বলুন বা মুসলিম বলুন, আমরা কিন্তু পোলারাইজেশন পলিটিক্সের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছি। এবং এই যে ক্ষোভ বিক্ষোভ, প্রতিহিংসার রাজনীতি, সেটি কিন্তু আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা আমাদের ভবিষ্যতের জন্য কোন দিন রেখে যাব, কোন ভারতবর্ষ রেখে যাব। আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন, এই যে দুই দেশে দেখা যাচ্ছে যে যে ক্ষমতায় থাকছে, সে যখন ক্ষমতাচ্যুত হচ্ছে, সে কিন্তু তার হয় জেল হচ্ছে, সে হয়তো বন্দি দশায় কাটাচ্ছে, হয়তো বা তার ফাঁসি হয়ে যাচ্ছে। মোট কথা একটা রাজনৈতিক প্রতিহিংসা, অস্থির চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দুই আমার প্রতিবেশী দেশে। শ্রীলঙ্কার ক্ষেত্রে এরকম অস্থির অবস্থা আমরা দেখতে পাই অনেক সময়। তো আমরা ভারতও কি সেই পথে যাচ্ছি? আজ যে দল, যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে, সে যখন বিরোধী আসনে বসবে, যে নতুন করে আসবে, সেও কি প্রতিহিংসার রাজনীতিতে এরকম দিকে পশ্চিমবঙ্গ তথা ভারতকে ঠেলে নিয়ে যাবে? সব কিছুটাই নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো যাই হোক, আজকে যেহেতু আমরা আলোচনা করতে চেয়েছি যে পরিযায়ী শ্রমিক যারা বাংলাভাষী, তোমার হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোক, যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে, শুধু মুসলিম বলবো না, যে বাংলাভাষী মোট কথা যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে, সে দিল্লি হোক, অসম হোক, বিহার হোক, উড়িষ্যা হোক, গুজরাট হোক, বিভিন্ন জায়গার থেকে কিন্তু বিতাড়িত হয়েছেন বা হচ্ছেন। বা মোট কথা বাংলাভাষী মুসলিম কিন্তু একটু হলেও বিপাকে রয়েছে মোট কথা, ঠিক আছে? এবার চিত্রটা সব জায়গায় সমান নয়, বা এটা ধরে নেওয়া উচিত নয় যে কয়েক জায়গায় হয়েছে বলে গোটা ভারতবর্ষে এরকমটা চলছে, এরকমটা নয়।
কিন্তু এরকম একটা বাতাবরণ তৈরি হয়েছে যেরকমটা আমরা দেখেছি। আমি কোথাও অস্বীকার করছি না যে তার মানে কোনো ঘুষব্যাঠি অর্থাৎ বাংলাদেশি রোহিঙ্গা ভারতে ছিল না, সেটা নয়। আমরা তো দেখলাম যে এসআইআর চালু হওয়ার সাথে সাথে প্রচুর প্রচুর লোক কিন্তু এপার থেকে ওপারে চলে গেল বা যাচ্ছে। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমরা আসবো। তো মোট কথা এই যে প্রথমে আমি বললাম যে এরকম পরিস্থিতি কেন তৈরি হলো, যেরকমটা আগে বললাম যে বিজেপি আরএসএস দেশ চালাচ্ছে বলে কি এরকমটা হচ্ছে, না এরকমটা না। অথবা বাংলা পক্ষ বলে যে পক্ষ তৈরি রয়েছে পশ্চিমবঙ্গে, যারা বাংলা ভাষা আন্দোলন, বাঙালিদের হয়ে আন্দোলন করছে যে বিহারি গুটখাখোর বহিরাগতদের তাড়াবে, ইউপি বিহারিদের রাখবে না, এই যে একটা আক্রোশ, এরকম বাতাবরণ থেকে কি সারা ভারতে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? সবগুলোরই প্রেক্ষাপট আমরা কিন্তু দেখবো একে একে। আসলে বলে রাখি শুরুতেই যে এই যে পরিস্থিতিটা হলো, এই পরিস্থিতিটা নিয়ে সবাই কিন্তু রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে যে হ্যাঁ বাঙালিরা বিতাড়িত হচ্ছেন, বাঙালিরা অত্যাচারিত হচ্ছেন। বিশেষ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের মোট কথা যারা শাসক দল তারা এটা বলে এসেছে যে বাঙালি বিদ্বেষী হচ্ছে বিজেপি। বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সেখান থেকে বিতাড়িত হচ্ছে বাংলাভাষী লোক, শ্রমিক, কেউ হয়তো চিকিৎসার কাজে গেছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বাংলাভাষী তারা বিতাড়িত হয়েছেন। এবং আমি বলবো যে এটা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য থেকে কি হয়েছে সেটা না, বিজেপি শাসিত মানে বিজেপি ক্ষমতায় নেই এরকম রাজ্য থেকেও কিন্তু কয়েক জায়গায় হয়েছে। আপনারা তথ্যটা ভালো করে জানলে অবশ্যই খেয়াল করবেন। তো এই যে জিনিসটা হলো, তো এটি নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি কিন্তু সবাই করছে মোট কথা। রাজ্যের শাসক দল অবশ্যই এই বাতাবরণ, এই খবর, এই সম্প্রচার এটা করে যেমন বিজেপি বিরোধী মনোভাব মুসলিমদের মধ্যে গড়ে তোলার চেষ্টা করছে, আবার সিপিএম কংগ্রেস এরাও কিন্তু লাগাতার বিজেপিকে আক্রমণ করে চলেছে। যে বিজেপি আরএসএস সারা ভারতে একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি করেছে, যার জন্য বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, বাংলাভাষী মুসলিমদের উপর অন্যায়ভাবে তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হচ্ছে। তো আচ্ছা, এই যে সমস্যাটা হলো, ভোট ব্যাংকের পলিটিক্স সবাই করছে, এই কথাগুলো বলে তৃণমূল, কংগ্রেস বা সিপিএম সবাই কিন্তু মুসলিমদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কে কত বড় মুসলিমদের পাশে দাঁড়াবে এবং কে কতটা সত্যিকারের মুসলিম বন্ধু, সেটা কিন্তু একটা প্রতিযোগিতার মতো তৈরি হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে 26শে ভোট আসার আগে। এবং আমরা জানি যে এসআইআর পূর্বে যে আন্দোলনের ঝাঁজ ছিল এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে, আন্দোলন নিয়ে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা, সেক্ষেত্রে শাসক দল যেরকম পাশে থেকেছে সেরকম সিপিএম কংগ্রেসও কিন্তু কম যায় না, তারাও কিন্তু প্রচুর মিটিং মিছিল বক্তৃতায় কিন্তু এগুলো তুলে ধরেছে ব্যাপারটা। ভালো কথা, অবশ্যই ভালো কথা যে কেন এরকমটা হবে। ভারতবর্ষের যে কোনো রাজ্যের মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, সে করে কর্মে খেতে পারে, চিকিৎসার কাজে যেতে পারে, ব্যবসার কাজে যেতে পারে, সে ঘুরতে যেতে পারে, তা বলে হয়রানি করতে হবে? বাংলা পক্ষের ব্যাপারটি আমি পরে আলোচনা করছি। তো সিপিএম কংগ্রেস এবং টিএমসি এর ব্যাপারটি আসি। সিপিএম আসার আগেও কিন্তু কংগ্রেস এই রাজ্যে ছিল। কংগ্রেস মোটামুটি দুটি পর্যায়ে প্রায় 25 বছর কিন্তু রাজত্ব করেছে পশ্চিমবঙ্গে। তো কেন এরকম পরিস্থিতি হলো এত বছর রাজত্ব করার পরেও যে পশ্চিমবঙ্গের মুসলিম বাদ বাদ দিন, বাঙালিদেরকে চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে, ব্যবসার কথাও বাদ দিলাম, আবার শ্রমিক যারা শ্রমিক হিসেবে কাজ করছে তাদেরকে বাইরে কেন যেতে হচ্ছে? পশ্চিমবঙ্গে কি কাজের পরিবেশ নেই? পশ্চিমবঙ্গে তাহলে এরকম কিছু উন্নতি কংগ্রেসীরা করতে পারেনি? একই রকম ভাবে একই দোষ দেওয়া দিতে পারে যে বামফ্রন্ট তো 34 বছর ছিল রাজ্যে, তাহলে বামফ্রন্ট আমি মানছি অনেক সংশোধনী করেছে, অনেক কিছু আমূল পরিবর্তন এনেছে। হ্যাঁ, বামফ্রন্ট বরাবরই বলে থাকে যে শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, নিম্ন বিত্ত যে মানুষ তাদের পাশে থেকেছে, শ্রেণী আন্দোলন, শোষণ আন্দোলন মানে শোষণ বঞ্চনার বিরুদ্ধে সবসময় থেকেছে। তো তাতে করেও কি হলো? আজকে পশ্চিমবঙ্গ থেকে চিকিৎসার জন্য হায়দ্রাবাদ, বেঙ্গালুরে যেতে হচ্ছে, চেন্নাই, ভেলোরে যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে? তার মানে কি চিকিৎসা ব্যবস্থা এতদিন একটা ক্ষমতা, একটা দল ক্ষমতায় থাকলো, রন্ধ্রে রন্ধ্রে তাদের পলিটিক্যাল কি বলবো লোক ছিল, স্বাস্থ্য বিভাগ বলো, শিক্ষা বিভাগ বলো, কি হলো? মানে কেন এরকম পরিস্থিতিটা হলো মোট কথা? হ্যাঁ, আমি মানছি যে হ্যাঁ আমাদের লোক সংখ্যা, জনঘনত্ব প্রচুর, সে পরিমাণে পড়াশোনার কাঠামো নাই, ডাক্তার তৈরি হতে পারেনি, শিল্প কলকারখানা নেই। কেন নেই? এটা তো অবশ্যই দেখা উচিত ছিল। একই সাথে আমরা সেম কথা আমরা বলতে পারি তৃণমূল প্রায় 2টি টার্ম সফলভাবে শেষ করেছে, 3য় টার্ম চলছে, 15 বছর হতে চললো। তো এই কি এতদিন ধরে রয়েছে ক্ষমতায়, তৃণমূলও তো অবশ্যই এই তৃণমূলকেও তো এই দায়টা নিতে হবে। হ্যাঁ, আমি মানছি প্রচুর কাজ করেছে, বাম যেমন কাজ করেছে, টিএমসিও প্রচুর কাজ করেছে, প্রচুর সংস্কার করেছে, এটা মানতে হবে।
কিন্তু এর পরেও সেই শ্রমিকদের, সেই সাধারণ মানুষদের বাইরে যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে? অন্যান্য রাজ্যে যেতে হচ্ছে কেন? সেটা গভীরে যাওয়া দরকার। সেটা নিয়ে রাজনীতি করলে হবে না। চিকিৎসার জন্য যেতে হচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্প, এত হসপিটাল, কি হলো? মেডিকেল কলেজ, কি হচ্ছে? এটা কিন্তু প্রশ্ন করা উচিত। আমি কাউকে দোষারোপ করছি না। এই ব্যাপার বা এই পয়েন্টগুলো একটু ভেবে দেখবেন যে পরিযায়ী শ্রমিক বলুন বা চিকিৎসার কাজে বাঙালিদেরকে বাইরে যেতে হচ্ছে এটা বলুন, বা পড়াশোনার জন্য বাইরে যেতে হচ্ছে, কেন এই পরিস্থিতি হবে? বাংলাকে আমরা এতদিন স্বাধীনতার পরে প্রত্যেকটা স্টেট তো একই ধরো 1947-এ স্বাধীন হয়েছে অলমোস্ট। সে কিছু হিস্টোরিক্যাল একটু কে পরে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে, হেন তেন, এগুলো আপনারা জানেন ইতিহাসটা, মোট কথা। কিন্তু অলমোস্ট 1947 থেকে তো সব স্টেটেই হয়েছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে, এবং প্রত্যেকটা স্টেট কিন্তু নিজের নিজের মতো করে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গ কেন পারলো না? যে পশ্চিমবঙ্গের লোকদেরকে বাইরে যেতে হচ্ছে কাজের জন্য। হ্যাঁ, এখন আপনারা বলবেন, হ্যাঁ এখানে কি কাজ নেই? এখানেও তো প্রচুর কাজ। পশ্চিমবঙ্গেও তো প্রচুর বহিরাগত, ইউপি, বিহার, উড়িষ্যার থেকে প্রচুর লোক আমাদের এখানেও কাজ করে। হ্যাঁ, কাজ করে, কিন্তু সংখ্যাটা খুবই কম। খুব কম সংখ্যক লোক, বিশেষ কিছু বিভাগ বা বিশেষ কিছু ক্যাটেগরি, যেগুলোতে সেই সমস্ত রাজ্য থেকে লোক এসে কিন্তু কাজ করছে। এবারে যারা এখান থেকে কাজ করছে, এখানে কাজ নেই, হ্যাঁ কাজ আছে, কিন্তু সেই যে মজুরিটা বা সেই যে টাকাটা তারা পাচ্ছে, সেটা তাদের চলছে না, বেটার ফিউচার তাদের নেই। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। তাও এই কারণের গভীরতা যাওয়া দরকার। শুধুমাত্র বিজেপি, আরএসএস দেশ চালাচ্ছে, অসহিষ্ণুতার একটা পরিবেশ বাতাবরণ তৈরি হয়েছে, সংবিধানকে ধ্বংস করবে, এগুলো নিয়ে সবসময় মাইক বাজালে তো হবে না। আপনারা আবার ভাববেন না আমি বিজেপির সমর্থক, পরে বিজেপিরও কথা বলবো। এখন যেমন সিপিএম, কংগ্রেস, টিএমসি সবার কথা বলছি, যে এনারাও কিন্তু আলটিমেট সমস্যার গভীরে যেতে চাননি। সারফেস লেভেল থেকে মানুষকে তাতিয়ে দিয়ে, মানুষকে ক্ষোভে দিয়ে কিন্তু রাজনীতিটাই করে গেছেন। আমার মতামত, আমার বিচারধারা আপনাদের কাছে ভুল মনে হতে পারে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে প্রত্যেকটা দল, কংগ্রেস, বাম এবং তৃণমূল, এরা তো এটা লং টার্ম কিন্তু শাসন করে এসেছে। তারা একটা অর্থনৈতিক সংস্কার বলুন, শিক্ষাগত সংস্কার বলুন, শিল্পর যে পরিবেশ বান্ধব অবস্থা বলুন, সব কিছু তো শোধরানোর তারা চেষ্টা করতে পারতো, আপ্রাণ চেষ্টা করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। কি করেছে তারা? বা এখনো পর্যন্ত কি করছে? যে হ্যাঁ, এই 5 বছর চলে গেল, সামনে 5 বছরে আরো বেশি সিট সংখ্যা নিয়ে আমি ক্ষমতায় আসবো, আরো বেশি উন্নতি করে, আরো বেশি জোরদার ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে আমি ক্ষমতায় থাকবো, বা মানুষই আমাকে ক্ষমতায় টিকিয়ে আনবে, সেটা কিন্তু করেনি। আমি কংগ্রেসীদের কথা বলতে পারবো না। কংগ্রেসী আর্কাইভে যে সমস্ত পড়েছি তথ্য বা জেনেছি, কংগ্রেস বলুন বা সিপিএম বলুন বা হালের টিএমসি, প্রত্যেকটা শাসক দল যখন যে ক্ষমতায় গিয়েছে, বিরোধী ভূমিকায় যেরকম ভূমিকা পালন করেছে গঠনমূলক ক্ষেত্রে, যে হ্যাঁ এটা হয়নি, এটা হয়নি, এটা কেন হবে না, শাসক দলের সমালোচনা করেছে, যেই তারা শাসক দলে গিয়েছে, সেই কিন্তু তারা আবার শাসকের, মোট কথা শাসকের রূপ, রাজনীতির যে ধর্ম, সেটা তাদের বেরিয়ে এসেছে। এবং প্রত্যেকটা শাসক দল, সে তো প্রচুর পরিমাণ ভোট পেয়ে, মানুষের জনমত পেয়ে তো সরকার গঠন করেছে, কিন্তু তবুও তা সত্ত্বেও তাদেরকে একচ্ছত্রভাবে ক্ষমতায় আসার জন্য বিভিন্ন দমন পীড়ন, বিভিন্ন সরকারি প্রকল্প বলুন বা সরকারি কাজে বলুন, পার্টিগত হস্তক্ষেপ কিন্তু করতে হয়েছে ক্ষমতায় আসার জন্য। হালের টিএমসির ক্ষেত্রে আমরা দেখছি, টিএমসিকে তো প্রচুর প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছিল বা দিচ্ছে, যার জন্য টিএমসি তো এত কিছু বিপর্যয়, এত কিছু স্ক্যাম, বড় বড় এত কিছু কি বলবো, দুর্নীতি, তারপরেও কিন্তু আলটিমেট মানুষ টিএমসিকে ভোট দিয়েছে, যার জন্য 3টে টার্ম টিএমসির রাজত্ব করছে। তারপরেও কিন্তু টিএমসিকে আমরা দেখছি একটা যেন আগ্রাসী মনোভাব, সব ক্ষেত্রে সব জায়গায় 100-100 আমাকে হতে হবে। তো এই শাসকের এই মনোভাবটা কিন্তু আমার পার্সোনালি খারাপ লাগে, যে এত এত উদ্গ্রীব কেন? মানুষ আপনাদেরকে অবশ্যই চাইবে, আপনারা যদি কাজ করে থাকেন অবশ্যই মানুষরা চাইবে, মানুষরা স্বতঃস্ফূর্তভাবে আপনার ভোট দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে। আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়া দরকার নেই, দমন পীড়নের নীতি নিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা দরকার নেই। মানুষ আপনাদেরকে ভালোবেসেছে বলেই তো আপনারা রয়েছেন ক্ষমতায়। তো যাই হোক, শাসক দল এটা কিভাবে বুঝবে? কোনো শাসক দলে এটা করে না সাধারণত। সেন্ট্রালে বিজেপি রয়েছে, তারাও এরকম, যে হ্যাঁ আমাকে 100-100%
প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ঢুকতে হবে, কোনো বিরোধী রাখা যাবে না, এই যে মানসিকতা শাসক দলের। তো যাই হোক, যেরকমটা বললাম যে তাহলে বোঝা গেল যে পরিযায়ী শ্রমিক বলুন, চিকিৎসার ক্ষেত্রে বলুন, বা পড়াশোনার ক্ষেত্রে বলুন, বা ব্যবসার ক্ষেত্রে বলুন, একটা মেজরিটি বেঙ্গলি কিন্তু এখনো ডিপেন্ডেন্ট বাকি আদার্স স্টেটের উপর। তো এটা কেন হবে, এটা শোধরানো গেল না কেন এতদিন পরেও, সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভাববেন, আশা রাখি। এবারে চলে আসি, এই সমস্ত পাল্টা কাউন্টার অ্যাটাক করতে কংগ্রেস হয়তো বলবে যে হ্যাঁ, আমরা যে সময় স্টেট শাসন করতাম সে সময় সরকারের পরিকাঠামো সেরকম ছিল না, পরিকাঠামো দুর্বল ছিল, আর্থিক সংস্কার ছিল না, অর্থনৈতিক সংকট ছিল, যার জন্য আমরা গঠনমূলক অনেক কিছু করতে পারিনি। মেডিকেল কলেজ করব, বিদ্যালয় করব, মানুষের তো দিন আনতে মানুষের জিডিপি প্রচুর কম ছিল সে সময়, ভারত সবে স্বাধীন হলো, যার জন্য আমরা করতে পারিনি। ঠিক আছে, কিন্তু তারপরেও তো সদিচ্ছা থাকা দরকার ছিল। 25 বছর আপনারা সময় পেয়েছেন। আবার একই রকম সিপিএম যেরকম বলবে যে হ্যাঁ, আমরা যে সময় ছিলাম সে সময় জিএসটি আসেনি, বা তখন এরকম ডাইরেক্ট অর্থের সংকুলান আমরা পেতাম না, সেটা পেলে আমরা অনেক কিছু করে দিতে পারতাম। তারপরেও তো কত যেন 22,000 কোটি না কত ঋণ রেখে গিয়েছিল বামফ্রন্ট সরকার, আপনারা জানবেন তথ্য ভালো করে, এটা নেটে সার্চ করলেও পাওয়া যাবে। এরকম যুক্তি, পাল্টা যুক্তি কিন্তু প্রচুর রয়েছে। আবার বলবে যে হ্যাঁ, সিপিএম বলবে যে হ্যাঁ, তখন তো কংগ্রেস ইউপিএর সাথে ছিলাম, তারপর ইউপিএ শরিক থেকে আমরা সরে আসলাম, তারপর সহযোগিতা করলো না কংগ্রেসরা। এই দোষ, পাল্টা দোষারোপ করার সমস্যা কিন্তু প্রচুর অজুহাত রয়েছে। একই রকম টিএমসি, যেটা যে সেন্ট্রাল আমাদের টাকা আটকে রেখেছে, সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, ইন্দিরা আবাস যোজনার প্রচুর টাকা আটকে রেখেছে, এছাড়াও আমি এই খাতে ওই খাতে বিভিন্ন খাতে টাকা পাবো, টাকা দিচ্ছে না, চরম অসহযোগিতা করছে বিজেপি সরকার। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যও হতে পারে, আপনারা জানেন মোটামুটি যে হ্যাঁ, এরকম একটা হয়েছে, বড় একটা স্ক্যাম হয়েছে, এবং সেক্ষেত্রে তদন্তের খাতিরে এরকম ব্যাপার কিন্তু হয়েছে, না হওয়া নয়, যে 100 দিনের টাকা কিন্তু বহুদিন ধরে বিজেপি সরকার আটকে রেখেছে। সরকারকে সেন্ট্রাল টাকা দিচ্ছে না, যার জন্য আমি উন্নতি করতে পারছি না। সেন্ট্রাল বিভিন্ন খাতে আমার বকেয়া টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে, ফলে আমি পাচ্ছি না টাকা, উন্নতি করতে পারছি না। এটি কি একমাত্র কারণ উন্নতি করা যাচ্ছে না? খারাপ ভাববেন না, আমি আমার মতো পার্সোনালভাবে বলার চেষ্টা করছি। সমস্যার গভীরে যাওয়ার সবাই একটু চেষ্টা করুন। আপনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে যে যারা রয়েছেন, মোট কথা যে হ্যাঁ, পরিযায়ী শ্রমিক বলুন, বা চিকিৎসার জন্য যারা বাইরে যাচ্ছে, বা ব্যবসার ক্ষেত্রে যারা বাইরে যাচ্ছে, তাদের যদি অল্টারনেট অপশন আমরা এখানেই রাখতে পারতাম, এই যে চিকিৎসা। আমি মানছি মমতা ব্যানার্জি প্রচুর সরকারি হাসপাতালে যা উন্নতি করেছে, প্রচুর উন্নতি করেছে। নিশ্চয় যান থেকে শুরু করে, মাতৃমঙ্গল থেকে শুরু করে, মানে মাতৃমা চালু করে, যে প্রেগনেন্ট মহিলাদের যে সাহায্য, প্রচুর প্রচুর মানে স্বাস্থ্যক্ষেত্রেই হয়েছে। কিন্তু তবুও আমরা কি দেখছি চিত্র, প্রচুর হসপিটাল রয়েছে যেখানে পর্যাপ্ত ডাক্তার নেই, ডাক্তার রইল বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার নেই, ওটি ঠিক নেই, অস্বাস্থ্যকর পরিবেশ, বেড নেই, রোগী বিছানায় শুয়ে রয়েছে, মানে হাঁস মুরগি গরু ছাগলের মতো অবস্থা। বাথরুম রয়েছে, বেড রয়েছে, কিন্তু টয়লেট ভালো নেই, টয়লেট বাইরে বেরিয়ে চলে এসছে। আমি বলছি না যে এখানে মমতা ব্যানার্জির হাত রয়েছে, মমতা ব্যানার্জি কি এগুলো করতে বলেছে নাকি? না, সিস্টেমটা এমনভাবে ফেলিওর করে রাখা হয়েছে। টাকা কি আসে না এগুলো ঠিকঠাক শোধরানোর জন্য? অবশ্যই আসে, কিন্তু জানি না কোথায় কি হয়ে যায়। আপনারা ভালো করে রাজ্যের সরকারি যে হাসপাতাল রয়েছে সেগুলো একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেখানে রোগীর চাপ কম, হয়তো বা মোটামুটি গ্রহণযোগ্য অবস্থায় রয়েছে, কিন্তু বেশিরভাগ, মোস্ট অফ দ্য কেসেস, অত্যধিক রোগীর চাপ এই দোহাই দিলে হবে না, সেখানে নিশ্চয়ই কাজ ঠিকঠাকভাবে হচ্ছে না, বা হতে দেওয়া হয়নি, যার জন্য কিন্তু এরকমটা হয়েছে। তো যাই হোক, এগুলো আপনারা বিভিন্ন জায়গায়, উচ্চ জায়গায় যারা রয়েছেন তারা অবশ্যই দেখবেন যে আজকে চিকিৎসার জন্য কেন আমাকে যেতে হচ্ছে। আমি তো বহু প্রকল্প করে রেখেছি, স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, আরও অন্যান্য প্রকল্প কিন্তু প্রচুর রয়েছে, আমার জানা নেই ঠিক, প্রচুর কিন্তু রয়েছে। মোট কথা আমি বহুবার হাসপাতালে গিয়েছি এবং দেখেছি কিন্তু বেশ কিছু কিছু জিনিস হাসপাতাল থেকেই কিন্তু পাওয়া যাচ্ছে এখন। কিন্তু এরপরও কিন্তু আরও ইন্টেনসিভ উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু দরকার, সামগ্রিক ডেভেলপমেন্ট দরকার। বিভিন্ন হসপিটালে এখনো পর্যন্ত সামান্য একটু ইমার্জেন্সি হলেই সদরে পাঠিয়ে দেয়, অর্থাৎ জেলার হাসপাতালে পাঠিয়ে দেয়, রুরাল হসপিটাল থেকে জেলা হাসপাতাল, মানে রুরাল হসপিটালের কোনো রকম উন্নতি কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। উন্নতি বলতে সিরিয়াস পেশেন্ট বা একটু রোগীর চাপ হলো বা কিছু হলো, রেফার করে দিচ্ছে। এই সমস্যা, রোগী রেফার করার সমস্যাটা সব জায়গাতে রয়েছে। তো মোট কথা যেরকমটা বললাম, যে শুধুমাত্র এক পক্ষের উপর দোষ চেপে থাকলে হবে না, যে নিজেদেরকেও ভাবা উচিত আমাদের, যে হ্যাঁ, আমরাও তো ক্ষমতায় বহুদিন ধরে রয়েছি, আমরা কি করছি?
যেটা কংগ্রেস, হয়তো কংগ্রেস তার দোহাই দিয়ে পাশ কেটে চলে গেছে। বাম তারাও কিন্তু পারতো, তারাও করেনি। 34 ইয়ার্স, 34 বছর কিন্তু তারা পশ্চিমবঙ্গ রাজত্ব করেছে, তারা করেনি। তারা সবসময় কি বলবো, উন্নতি যে করেনি সেটা না, উন্নতি করেছে, কিন্তু গভীরে গিয়ে উন্নতি করার চেষ্টা করেনি। তারপরে তো আরো অনেক টপিক, সেটা আমি না বললেই হয়। উত্তরবঙ্গকে যেমন একদম বেহাল অবস্থা করে রেখেছে, দক্ষিণবঙ্গ অনেকটা কিন্তু তবু উন্নতি হয়েছে। উত্তরবঙ্গের দিকে কংগ্রেসও দেখেনি, সিপিএমও দেখেনি, হালে টিএমসিও কিন্তু খুব একটা দেখছে না। এটা নিয়ে আলাদা পৃথক ভিডিও করবো। আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আর আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমার এগুলো মনে হচ্ছে সাধারণ একজন নাগরিক হিসেবে যে এই পয়েন্টগুলো আপনারা খেয়াল করবেন। আপনারা জনপ্রতিনিধি, আপনারা ক্ষমতায় রয়েছেন বা আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা এই জিনিসগুলো ভাববেন। পরিযায়ী শ্রমিক নিয়ে আমরা রাজনীতি করছি, পরিযায়ী শ্রমিক নিয়ে মানুষকে তাকিয়ে বেড়াচ্ছি, সেটা করলে হবে না। সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করবে। পরিযায়ী শ্রমিকের একটা মৃত্যু হলো বা হয়রানি হলো, তার দায় কি আমার বা আপনাদের পড়ে না? আপনারা ভাববেন, সাধারণ এক নাগরিক হিসেবে বলছি। এবারে চলে আসি যে যে বিজেপি বলছে যে পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রচুর বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম রয়েছে, তারা তাড়ানো শুরু করেছে। এবং তারা দেখুন, বিজেপি কিন্তু বরাবরই এরকম একটা চিত্র মানুষের মনে রয়েছে যে অ্যান্টি মুসলিম, কিন্তু কথাটা ঠিক নয়, অ্যান্টি মুসলিম ঠিক নয়। তার জন্য আমাকে ভাববেন না যে আমি আবার বিজেপি করি। বিজেপি যে স্টেট, যে সমস্ত জায়গায় ক্ষমতা রয়েছে সেখানে কি মুসলিমরা খুবই অত্যাচারিত হয়ে রয়েছে নাকি খুবই অসহায় অবস্থা রয়েছে, সেটা নয়। বরাবরই অবৈধ অনুপ্রবেশকারীদের বিপক্ষে কিন্তু বিজেপি ছিল। এবারে বিজেপিকে ওই দায়টা নিতে হবে। অনুপ্রবেশকারী রোহিঙ্গা হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, এরা কি আকাশপথে উড়ে আসলো? মাছির মতো উড়ে বর্ডার টপকে এখানে চলে আসলো? তারাও তো একটা বর্ডার লাইন পার হয়ে চলে এসছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফকে আমি দোষারোপ করছি না, সিস্টেমকে দোষারোপ করছি। তাহলে যথেষ্ট পরিমাণে বিএসএফ মোতায়েন করা হয়নি, বা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি, বা ব্যবহার করা হচ্ছে না। এত অনুপ্রবেশকারী আসলো কি করে? রাতারাতি তো তারা আসেনি, একদিনে তো সবাই আসেনি। হ্যাঁ, একদিনে দেখছি দলে দলে প্রচুর এসআইআর শুরু হওয়াতে প্রচুর দলে দলে বাংলাদেশে চলে যাচ্ছে, কিন্তু একসাথে তো এতজন আসেনি। উপার বাংলার থেকে, পাকিস্তান থেকে হোক বলুন, বা বাংলাদেশ থেকে বলুন, আসাম হয়ে বা নেপাল হয়ে যে আসছে আমরা বলছি এখন। তো তাহলে বর্ডার সিকিউরিটি যে ডিপার্টমেন্ট রয়েছে, বর্ডার সিকিউরিটি যে ফোর্স রয়েছে, তার যে মেকানিজম রয়েছে, সেটাকে তো আপগ্রেড করা দরকার, উন্নত করা দরকার। যে কেন আসবে, কিভাবে, কোন পথে তারা আসলো, সেটা নিয়ে অবশ্যই ভাবা উচিত ছিল। শুধুমাত্র রাজ্যের দোষ দিলে তো হবে না। এখনো পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কিন্তু কাঁটার তার নেই। হ্যাঁ, আমি জানি যে কাঁটা তার দেওয়া নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বিবাদ রয়েছে, রাজ্য সহযোগিতা করছে না, হেন তেন প্রচুর ব্যাপার রয়েছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সবাই চাইবে। আমি যেমন আমার ভিটার মধ্যে, আমার যে বাড়ি বা ভিটা রয়েছে তার মধ্যে যেমন অন্য কাউকে ঢুকতে দেবো কি? ঢুকতে দেবো না, বেড়া দেবো বা কোনো রকম একটা ব্যবস্থা করব। তো দেশের যে ক্ষমতায় রয়েছে, কেন্দ্র সরকার যে রয়েছে, তারা এতদিন কি করলো? তারাও তো প্রচুর মানে একটা ভালো একটা পিরিয়ডে ক্ষমতায় রয়েছে। আগে কংগ্রেস ছিল, কংগ্রেসকে ওই দায়টা নিতে হবে। কংগ্রেস সরকারে ছিল, প্রচুর স্বাধীনতার পর বহু সময় ধরে কংগ্রেস ছিল, এবং অলমোস্ট প্রচুর স্টেটেও কিন্তু কংগ্রেস রয়েছে। তারপরে যে বিজেপি আসলো, বিজেপিও রয়েছে ক্ষমতায়। তাহলে কেন ঢুকবে? তাদের এটা অবশ্যই দেখা উচিত। আর একটা জিনিস, বাংলাভাষী মুসলিম কি ভারতে ছিল না? আচ্ছা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এগুলোতে কি বাংলা ভাষায় কথা বলা হয় না? এগুলোতে কি বাংলা ভাষায় কথা বলার মানুষ নেই, বা বাংলা ভাষায় কথা বলা মুসলিম কি নেই? আপনারা কি নতুন দেখছেন? এই যে একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করে দিয়ে মানুষের হয়রানি কিন্তু শুরু করেছে। হ্যাঁ, আমি মানছি কিছু উগ্রপন্থী রয়েছে, সে পুলওয়ামার হাঙ্গামা হোক, বেছে বেছে ধর্ম দেখে বেছে বেছে যে হত্যা করা হলো, নিষ্ঠুর। হ্যাঁ, তার নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং বহু মুসলিমও কিন্তু নিন্দা করেছে। একই সাথে দিল্লিতে যে ব্লাস্ট হলো, এবং সে ব্লাস্ট কেসে যে মুসলিম ডক্টররা জড়িত রয়েছে, সত্যি এটা খুব লজ্জাজনক একটা ব্যাপার। এবং বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে বা জঙ্গি কার্যকলাপ হয়েছে, হ্যাঁ, সেখানে মুসলিম সম্প্রদায়ের লোক রয়েছে, কিন্তু তা বলে মুসলিমরা কি আনন্দিত? না, মুসলিমরাও কিন্তু এটা নিয়ে সমালোচনা করছে, যে গুটি কয়েকের জন্য কিন্তু আমাদের নাম খারাপ হচ্ছে, এবং আমাদেরকে নিয়ে সরলীকরণ একটা সংজ্ঞা মানুষ টেনে দিচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট, এরকম একটা ভাবনা এনেছে। কিন্তু সেটা তো নয়, সেটা বাস্তব নয়। এবারে ব্যাপার হলো, সেন্ট্রালে যে রয়েছে, যে সরকার রয়েছে, তার তো ইন্টেলিজেন্স রয়েছে, তার তো সিবিআই, ইডি, সেগুলো তো রয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তো রয়েছে। তারা কি করছে? তারা কি খবর পাচ্ছে না? তাদের কাছে কি ঠিকঠাকভাবে খবর পৌঁছাচ্ছে না? না তারা ঘুমিয়ে রয়েছে? না তারা অ্যাক্টিভ, অতি সক্রিয় হয়ে যাচ্ছে কোনো ব্লাস্ট ঘটার পর, কোনো একটা সাধারণ মানুষ মারা যাচ্ছে, কোথাও একটা রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, তারপর তারা অতি সক্রিয় হয়ে যাচ্ছে, রাত বিরাতে ধরপাকড় শুরু করছে? না, এগুলো ভাবা দরকার আছে। সেন্ট্রালে বিজেপি রয়েছে, এগুলোকে ভাবতে হবে। তো ব্লাস্ট হলো, তারপর আমি খুব অতি সক্রিয় হয়ে গেলাম,
একটা পুলওয়ামায় একটা এত বড় হাঙ্গামা হয়ে গেলো, ধর্ম বেছে বেছে নিয়ে করা হলো, হত্যা করা হলো, সেটা নিয়ে আমি ধর্ম রাজনীতি শুরু করে দিলাম, সেটা করলে হবে না। তারা ঢুকলো কিভাবে? হ্যাঁ, আপনারা বলবেন যে ঘরশত্রু বিভীষণ প্রচুর রয়েছে বা আমি মুসলিমদের জাস্টিফিকেশন করছি, সেটা না। ভাবার চেষ্টা করুন, সেন্ট্রালে তো বিজেপি রয়েছে, তাদের তো প্রচুর এজেন্সি রয়েছে যাদের এগুলো নিয়ে কাজ করা দরকার, তাদের এগুলো ভাবা দরকার কিভাবে এই জিনিসগুলো হচ্ছে বা হবে। তাহলে সেই সিকিউরিটি, সেই নিশ্চয়তা, সেটা তো তাদের অবশ্যই প্রদান করতে হবে। আর একটা জিনিস, যে বাংলাদেশি মুসলিম তাড়াতে গিয়ে এরকম একটা অভিযোগ আছে যে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর কিন্তু আধার কার্ড তৈরি হয়েছে, আর নকল আধার এবং ভোটার কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, আধার এবং ভোটার তৈরি করার ডিপার্টমেন্ট কে? সেন্ট্রালের। সেন্ট্রালে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, তারা কাদেরকে টেন্ডার দিয়ে রেখেছে, কাদেরকে বসিয়ে রেখেছে আধারের ব্যাপারে? বা আধার একটা সেন্টার নতুন আপগ্রেডেশন, যেখানে আধার সংস্কার করা হয় বা আধার নতুন অ্যাপ্লিকেশন করা হয়, সেগুলো কোথায় কোথায় টেন্ডার দেওয়া হয়েছে, কোথায় কোথায় লোক বসানো রয়েছে, সেগুলো তো ঠিকঠাকভাবে দেখা দরকার। সেগুলোর তো ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া দরকার যে এই মাপকাঠি না থাকলে আধার দেওয়া হবে না। ভেজাল হয়ে গেল, ভেজাল আধার কার্ড দিয়ে কেউ ব্যবহার করলো, কেউ খারাপ কাজ করলো, তারপর আমি সক্রিয় হয়ে উঠলাম, সেটা করলে তো হবে না। অর্থাৎ রোগ হলো, তারপর আমি সক্রিয় হলাম। রোগটা যাতে আমার মধ্যে না আসে, তার জন্য তো আমাকে আগের থেকে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এই জিনিসগুলো তো অবশ্যই দেখতে হবে সেন্ট্রালকে। কিভাবে আধার কার্ড হচ্ছে, ভোটার কার্ড হচ্ছে, কোথার থেকে হচ্ছে, কেন হচ্ছে, হয়ে গেল, তারপর বলছে যে হ্যাঁ এই রাজ্য থেকে প্রচুর জালি আধার ভোটার কার্ড পাওয়া গেল। এই জিনিসগুলো কিন্তু সেন্ট্রাল, এগুলো বিজেপিকে এগুলো কিন্তু দায় নিতে হবে। এখন বিজেপি যেহেতু রয়েছে, বিজেপিকে দায় নিতে হবে। একই সময় কংগ্রেসের সময় যখন হয়েছিল, কংগ্রেসকে সেটা দায় নিতে হবে। সব আধার কার্ড ভোটার কার্ড তো এখন হচ্ছে না, অনেকে আবার মোটামুটি 10-15 বছর আগে তৈরি করেছিল, তো সেগুলো তো হয়তো জালি ছিল, তো তখনও তো তাদেরকে দায়টা নিতে হবে। তো এগুলোর একটা সেন্ট্রালি কোনো ডেটা বা সেন্ট্রালি কোনো একটা মাপকাঠি থাকবে না, কোথার থেকে মানে কোন কোন পয়েন্ট থেকে এগুলো তৈরি হচ্ছে, দিনে কতটা তৈরি হচ্ছে, কি কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে তৈরি হচ্ছে, এগুলোর তো নজরদারি দরকার। হয়ে গেল, তারপর আমি বলছি যে হই হই করছি, বাংলাদেশি, রোহিঙ্গা, পাকিস্তানি সব ঢুকে গেল ভারতে, পশ্চিমবঙ্গকে দোষারোপ করছি, এটা ঠিক নয়। বিজেপিকে কিন্তু এই দায়টা নিতে হবে। তো মোট কথা, সারা দেশে বিভিন্ন সময় যে সমস্ত সন্ত্রাসী হামলা রয়েছে বা কট্টরপন্থী হামলা রয়েছে, সেগুলোর জন্য অনেক সাধারণ মানুষ কিন্তু মুসলিম সম্পর্কে, এটা বাস্তব যে মুসলিম সম্পর্কে, বিশেষ করে হিন্দুরা এরকম একটা ভাবনা নিয়ে রয়েছে যে মুসলিম মানে হয়তো খারাপ ব্যাপার, এক মোট কথা। ঠিক আছে, কিন্তু সব মুসলিম তো খারাপ নয়, আমরা তো জানি। আমাদের দেশেই তো এপিজে আব্দুল কালামের মতো মুসলিম রয়েছে, এবং এখনো প্রচুর রাষ্ট্রবাদী মুসলিম রয়েছে ভারতে। তো তাদেরকে তো সামনের সারিতে আনতে হবে, তাদেরকেও, নিজেদেরকেও সামনের সারিতে আসতে হবে। অবশ্যই আগে দেশ, সেই ভাবনায় সবাইকে সামিল হতে হবে। আমার দেশ যদি ঠিক থাকে তবে আমি ঠিক থাকবো। আমার দেশ ঠিক নেই, আমি ধর্ম ঠিকঠাক পালন করছি, আমার অস্তিত্ব ঠিক থাকতে পারে না। আপনাদের মতামত যদি অন্যরকম হয় অবশ্যই জানাবেন। শুধুমাত্র মুসলিমদের কোনো সমস্যা নয়, এটা এটা হিন্দু মুসলিম সবার কিন্তু সমস্যা। আপনারা ভুল ভাববেন না যে আমি বিজেপির প্রপাগান্ডা বা লেফটিস্টের প্রপাগান্ডা। ভালো করে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন, অবশ্যই বুঝবেন যে আমি সবাইকে কিন্তু নিজের নিজের দায়িত্বটা বোঝানোর চেষ্টা করেছি যে হ্যাঁ, সবাই কিন্তু, পরিযায়ী শ্রমিকরা, বাংলাভাষী মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, বাঙালি অত্যাচারিত হচ্ছে, বাঙালি বিদ্বেষী বিজেপি, এরম করে কিন্তু রাজনীতি করছি, সেও সমস্যার গভীরে যাচ্ছি না। সমস্যার গভীরে যাওয়া কিন্তু প্রয়োজন। নেক্সট যে কথা বলবো, বাংলা পক্ষ। জানি বাংলা পক্ষের অনেক সমর্থক হয়তো রয়েছেন বা আছেন, আমিও কিছু কিছু শুরুর দিকে বাংলা পক্ষের সাথে ছিলাম, যে হ্যাঁ বাংলা ভাষার জন্য তারা আন্দোলন করছে, বাংলা ভাষাটাকে। তো মোট কথা, বাংলা ভাষার জন্য, বাঙালিদের জন্য আন্দোলন অবশ্যই ভালো, কিন্তু উগ্র প্রাদেশিকতা কিন্তু ভালো নয়। ভালো করে বুঝবেন ব্যাপারটি। অনেকে বাংলা পক্ষকে জয় বাংলা পক্ষ অর্থাৎ টিএমসিদের পক্ষ নিয়ে কথা বলছে। কেন বলছে কথাটা? অর্থাৎ দেখতে পাচ্ছি আমি যে বাংলা পক্ষ একটা জেনারেলাইজেশন করে দিচ্ছে, কোনো ইউপি বিহারি পশ্চিমবঙ্গে রাখবে না, হিন্দিতে তারা কথা বলবে না। এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়তো পরবর্তীতে আমরা আলোচনা করব। কিন্তু আপনি যে এইভাবে বাঙালি, বাঙালিদেরকে একত্রিত করার জন্য, বাঙালিদেরকে উদ্গ্রীব করার জন্য, বাঙালিদেরকে মানে তাতিয়ে একত্রিত করার চেষ্টা করছেন, এবং সেটা করতে গিয়ে বাঙালিদের যে অ্যান্টি বিহারি, অ্যান্টি ইউপি, অ্যান্টি গুজরাটি এবং মোট কথা অন্যান্য রাজ্যের যারা রয়েছে তাদের বিরোধী করে তুলছেন, সেটা তো ঠিক নয়। সব বিহারি কি খারাপ? সব ইউপির লোকেরাই কি খারাপ? সব গুজরাটিরাই কি খারাপ? তা তো দেশটাই চলতো না, ঠিক না? আর ভারত তো একটা ফেডারেল স্ট্রাকচারের উপর রয়েছে, যে কোনো রাজ্যের লোক যে কোনো জায়গায় যেতে পারে। আমি কি কট্টরভাবে একদম এই কথা বলতে পারি যে ইউপি বিহারি এখানে রাখবো না, কোনো গুটখা করে রাখবো না? সব বিহারি কি গুটখা খায়?
এই ধরনের মন্তব্য বা এই ধরনের কথা কিন্তু আমার পার্সোনালি ভালো লাগছে না। হ্যাঁ, অবশ্যই বাংলা পক্ষকে আমি সাপোর্ট করি। কোন পয়েন্ট থেকে? বাংলার হয়ে কথা বলছে, বাংলার আওয়াজ তুলছে, বাঙালিদের হয়ে কথা বলছে। এই যে কোটা আন্দোলন, কোটার যে ব্যাপারটা চাকরির ক্ষেত্রে অন্যান্য রাজ্যের স্টেটের ছেলেমেয়েরা ঢুকে যাচ্ছে এখানে, আপনারা ভালো করে জানেন ব্যাপারটি, সেটা নিয়ে আন্দোলন হচ্ছে, হ্যাঁ আমি সাপোর্ট করব। কিন্তু জেনারেলাইজেশন করে ইউপি, বিহারি, গুজরাটিদের রাখবো না, বহিরাগতদের বাংলায় রাখবো না, সেটা আপনারা করতে পারেন না, সেটা ঠিক নয়। প্রচুর আদার্স স্টেটের লোক কিন্তু বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রয়েছে, তাদেরকে কি আপনি তাড়াতে পারবেন বা তাড়ানো যায়? সেভাবে কি সম্ভব? বড় বহু উঁচু উঁচু পদে কিন্তু অন্যান্য স্টেটের লোক আমাদের রাজ্যে কিন্তু প্রশাসনিক কাজে রয়েছেন, ব্যাংক ম্যানেজারের পদে রয়েছেন, তারপরে যে ট্রেন ডিপার্টমেন্ট সেখানে রয়েছেন। এটা কি আমি করতে পারি? তো এটা যখন আমি এখানে বারবারন্ত করবো, সেটা আবার ভিডিও করব, ভিডিও করে সেটা আবার দেদার আক্রমণাত্মক মনোভঙ্গিতে সেটা আবার প্রচার করব, তো এই ভিডিও দেখে ইউপি বিহারির লোক বা গুজরাটি তারা কি পাল্টা রিয়াকশন দেবে না? এই যে বাঙালি খেদাও বিভিন্ন রাজ্যে হচ্ছে, পরিযায়ী শ্রমিক বলুন বা চিকিৎসার কাজে বাঙালি যাচ্ছে, তার পেছনে কিন্তু এটিও একটি বড় কারণ। সব কারণ নিয়ে আলোচনা করলাম, আপনারা আপনাদের মতামত, মূল্যবান মতামত জানাবেন। পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। হয়তোবা হতে পারে যে আমার মতামতগুলো বা আমার যুক্তিগুলো আপনার মনোভূত হলো না বা আপনার কাছে ভুল মনে হলো, অবশ্যই কিন্তু কমেন্টে সেটি জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এসজে মানুষ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।